স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে ডক্টর সাইম আমির ফয়সাল আপনাকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা রিজার্ভের যে সংবাদটি শুরুতেই পড়ছিলাম, আসলে আমরা 20 বিলিয়ন ছাড়ালো আমাদের রিজার্ভের পরিমাণ। মোটা দাগে আমরা রিজার্ভ নিয়ে যে এক ধরনের চাপে ছিলাম, মনে করেন কিনা যে 20 বিলিয়ন ডলারটাও আসলে এক ধরনের চাপ, এটাকে আরও বেশি আরও বাড়ানোর চেষ্টা আসলে আমাদেরকে করতে হবে। আপনার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাই। জি ধন্যবাদ। দেখেন, বর্তমানে যে বাংলাদেশের যে আমাদের রিজার্ভ যে বর্তমান যে ব্যালেন্স রয়েছে সেটা BPM 6 অনুযায়ী ডিসেম্বর 23 তারিখ 2024 সালে অনুযায়ী আজকে আমরা বর্তমানে 20.17 বিলিয়ন মার্কিন ডলারে এসে আমরা পৌঁছেছি। এবং আপনি দেখবেন যে বিগত 3-4 মাস আগেও কিন্তু আমাদের এটা 15 বিলিয়ন ডলারের যে বেঞ্চমার্কটা ছিল সেই বেঞ্চমার্কের নিচে কিন্তু আমাদের রিজার্ভের ব্যালেন্স চলে গিয়েছিল। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে বর্তমানে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস থাকলেও কিন্তু আমাদের কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু এখনো কিন্তু একটি ডেফিসিট রয়ে গেছে। এবং ভবিষ্যতে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে যে চাপ পড়বে সেটার মূলত একটি কারণ হচ্ছে যে আমাদের ফরেন ডেট সার্ভিসিং রয়ে গেছে, আমাদের অনেক ঋণ রয়ে গেছে, বৈদেশিক ঋণ রয়ে গেছে, সেগুলো আমাদের যদি পরিশোধ করতে হয় সেগুলোর জন্য আমাদের রিজার্ভের ব্যালেন্স অন্তত পক্ষে 50 বিলিয়ন ডলার থাকা উচিত। যদি আমাদের দেশের অর্থনীতিটাকে স্বাভাবিকভাবে আমরা স্থিতিশীল রাখতে চাই, টাকার মান ডলারের বিপরীতে যদি আমরা সামঞ্জস্য রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই, আপনি দেখবেন যে বৈদেশিক ইনভেস্টররা, বিশেষ করে মাল্টিল্যাটারাল ইনভেস্টর এবং মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন গুলো কিন্তু বাংলাদেশে তখনই বিনিয়োগ করবে যখন আমরা তাদেরকে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এনশিওর করতে পারবো, তখন আমরা তাদেরকে পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করতে পারবো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি যখন আনকম্প্রোমাইজ থাকবে তখন কিন্তু এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলো এবং ইন্টারন্যাশনাল বিনিয়োগকারী গুলো কিন্তু বাংলাদেশে এসে বিনিয়োগ করবে। কিন্তু বর্তমানে যদি প্রতিশ্রুতিও যদি থেকে থাকতেও আমরা বিগত 4-5 মাসে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি যে 7 বিলিয়ন 8 বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আসছে, কিন্তু এরকম কিন্তু কোনো ফলশ্রুতি কিন্তু আমরা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে আমাদের বাংলাদেশের অর্থনীতি বর্তমানে টিকে আছে আমাদের প্রবাসী বাংলাদেশি যোদ্ধাদের জন্য। তাদের রেমিটেন্স আয় বর্তমানে এই মাসও আমরা দেখেছি যে ডিসেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত যে 2 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি আমাদের রেমিটেন্স আয় হয়েছে। এটা অত্যন্ত আমি মনে করি যে প্রশংসনীয়। বিশেষ করে আমাদের প্রবাসীরা কিন্তু আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কিন্তু সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করতে পেরেছে দেখে এবং ধরে রাখতে পেরেছে দেখে কিন্তু আজকে আমাদের টাকার মানটা স্থিতিশীল রয়েছে। তারপরে বলতে হয় যে বিগত 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ডলারের বিপরীতে টাকার মানের পতন কিন্তু প্রায়, যেটা টাকার ডিপ্রিসিয়েশন প্রায় কিন্তু 4.5% মতো ডিপ্রিসিয়েট করেছে। আপনি যদি টাকার মানটাকে যদি আপনি ডলারের সাথে সামঞ্জস্য না রাখতে পারেন, ভবিষ্যতে যদি আমরা আমদানি ব্যয় মিটাতে যদি আমাদের ব্যবসায়ীরা, মধ্যমায়ের ব্যবসায়ীরা এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি হিমশিম খেয়ে যায়, আমদানি খরচ বেড়ে গেলে কিন্তু আপনার উৎপাদন খরচও কিন্তু বেড়ে যাবে। আবার উৎপাদন খরচ বেড়ে গেলে কিন্তু আপনার সরাসরি কিন্তু মূল্যস্ফীতিও কিন্তু আপনার বেড়ে যাবে। এবং বর্তমানে দেখবেন আমার টোটাল ইন্টিগ্রেটেড যে সাপ্লাই চেইন, যেটা আমদানি নির্ভরশীল, সেটার উপরে কিন্তু ভয়ঙ্কর ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। তো আমি সেই প্রেক্ষিতে আমাদের বলতে হয় যে 20 বিলিয়ন ডলারের যে আমাদের বর্তমান যে রিজার্ভ ব্যালেন্স আছে সেটা অতীতের চেয়ে অবশ্যই আমাদের যে কিছুটা হলো 2-3-4 বিলিয়ন ডলারের যে উন্নতি হয়েছে সেটা অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এটা কোনোভাবে কোনো বাংলাদেশের একটি এত বড় একটি অর্থনীতির জন্য এটা কোনোভাবে এটা স্বস্তিদায়ক হতে পারে না। আরেকটি বিষয় যেটা আমার উল্লেখ করতে হয় যে বাংলাদেশে কিন্তু বর্তমানে আমরা একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা বর্তমানে দেশটি আমরা পার করছি। একদিকে আমাদের উচ্চ সুদের হারের কারণে অধিকাংশ মধ্যমায়ের ব্যবসায় এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান কিন্তু যখন আপনার 16% চক্রবৃদ্ধি ঋণ পরিশোধ করতে হচ্ছে, তারা কিন্তু একটি মাসের কিস্তি দিতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখেছি বড় একটি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু দেখলাম মালিকদের পর্যন্ত কিন্তু সরাসরি কিন্তু গায়ে হাত দিয়ে কিন্তু আঘাত করা হচ্ছে। এরকম নিরাপত্তাহীনতায় যদি ব্যবসায়ীরা ভুগতে থাকে তখন কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু যদি অনিরাপত্তাহীনতায় যদি ভুগতে থাকে তাহলে কিন্তু আসলে কিন্তু আমার আশঙ্কা রয়েছে যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট না, খালি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টও কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে সংকোচনমূলক মুদ্রানীতিটা একটি শর্ট টার্ম একটি মনিটারি পলিসি, একটি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সেটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদের জন্য আপনি উচ্চ সুদের হার আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আর দ্বিতীয় যে সমস্যা বাংলাদেশের আপনার দ্রব্যমূল্যের যে বর্তমানে যে ঊর্ধ্বগতি রয়েছে এবং মূল্যস্ফীতির সম্পূর্ণভাবে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেটার মূল কারণ আপনি সুদের হার যদি আপনি 30-40% যদি বৃদ্ধি করেন, আমার মনে হয় না বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। কারণ এখানে যে অবৈধ যে সিন্ডিকেট গুলো রয়েছে, এই যে মধ্যস্থতাকারী যারা রয়েছে, তাদের এই অবৈধ সিন্ডিকেট গুলোর কারণে কিন্তু আপনার আজকে আলুর দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, এমনকি অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা বাংলাদেশে আমরা উৎপাদন করতে সক্ষমতা বর্তমান বাংলাদেশের সরকারের রয়েছে,
সেটাও যদি আমরা একটি বিকল্প একটি বাজার ব্যবস্থা যদি আমরা নির্মাণ না করতে পারি, আমরা কিন্তু মূল্যস্ফীতির তীব্রতা কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো না। আর তৃতীয় যে সমস্যা সেটা রয়েছে, আমি অতীতে আমি বললাম, প্রথমে আমি শুরু করেই বললাম, সেটা হচ্ছে যদি আপনি এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আপনি না নিশ্চিত করতে পারেন, প্রাইস স্টেবিলিটির পাশাপাশি এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি অর্থাৎ টাকার মান ডলারের বিপরীতে যদি আপনি স্থিতিশীল না রাখতে পারেন, ভবিষ্যতে একটা বিদেশি বিনিয়োগকারী কেন বাংলাদেশে বিনিয়োগ করবে? আপনি বিদেশি একটা বিনিয়োগকারী যদি $100 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করে, তার মুনাফা যদি 20%ও হয়, ধরে নেন যে $20 মিলিয়ন যে প্রফিট হলো, কিন্তু কারেন্সি ডিপ্রিসিয়েশন যদি আপনার 40% হয়ে থাকে, সে তো স্বাভাবিকভাবে সে তো লস করে বাংলাদেশ থেকে টাকা উত্তোলন করে বেরিয়ে যাবে। এবং সেই চিত্রটা কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে দেখতে পেরেছি। আমাদের ক্যাপিটাল মার্কেটের অবস্থা একদম বেহাল অবস্থায় রয়েছে। এবং মানে ভবিষ্যতে আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, বাংলাদেশের যে স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আমরা আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জ গুলোতে, যেরকম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, লন্ডন স্টক এক্সচেঞ্জ, আপনার হংকং স্টক এক্সচেঞ্জে কি করে লিস্টিং করার জন্য সহজীকরণ করা যায়, যাতে করে ভবিষ্যতে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি। এবং বাংলাদেশের একই সাথে বাংলাদেশের সভরেন বন্ড যদি আমরা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটে যদি আমরা লিস্টিং করতে পারি, তাহলে আমাদের বর্তমান যে বৈদেশিক মুদ্রার যে বর্তমানে সংকটটি রয়েছে, সেটা আমি মনে করি যে অতি শীঘ্রই আমরা এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু সর্বপ্রথম আপনার ইনভেস্টরদের এবং ডোমেস্টিক ইনভেস্টর এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে আপনাদের ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি আপনি নিশ্চিত করতে হবে, আপনার ইকোনমিক সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ইকোনমিক সিকিউরিটি মানে কি? আপনার এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আপনার সর্বপ্রথম প্রপার্টি রাইটস এর টোটাল এসুরেন্স দিতে পারলে, তখন আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ডোমেস্টিক ইনভেস্টরও আপনার আকৃষ্ট করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু সেই পরিমাণে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং একই সাথে যে আন্তর্জাতিক যে ইনভেস্টমেন্ট গুলো আসার কথা ছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আসলে আন্তর্জাতিক এমনকি মাল্টিল্যাটারাল কর্পোরেশন গুলো কিন্তু তারা কিন্তু সেই প্রতিশ্রুতির সাথে কিন্তু সেই যথার্থ ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এগুলো হচ্ছে বর্তমানে যে বাংলাদেশে আসলে যে বাস্তব যে সমস্যাগুলা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে। তারপরও আমরা নতুন একটি বাংলাদেশের প্রত্যয় নিয়ে আমরা এটাও বলতে হয় যে বাংলাদেশে যে অর্থনৈতিক যে বাস্তবতা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের যে বর্তমান অবস্থা রয়েছে, আমি একদম আপনাকে স্পষ্টই বলতে পারবো, আমাদের 18 কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে 7 থেকে 8 কোটি মানুষ কিন্তু একদম দারিদ্রতার সীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। তো আপনি যদি পভার্টি রেট যদি 40% 50% হয়, আপনি কি করে ভবিষ্যতে একটি উন্নয়নশীল দেশের কাতারে আপনি থাকবেন? এবং ভবিষ্যতে কি করে আমরা একটি মধ্যমায়ের দেশে আমরা পৌঁছাতে পারবো, যদি আমাদের তৃণমূল পর্যায়ে যদি আমরা প্রবৃদ্ধির সুফল যদি আমরা সঠিকভাবে যদি না পৌঁছে দিতে পারি? তো সেটার জন্য আমরা অতীতেও বলেছি, আমি বর্তমানে বলেছি, জেলা পর্যায়ে আমাদের সার্জিক্যাল লেভেলে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমাদের বাজেট বরাদ্দ করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবার এটিও আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, বর্তমানে বাজেটে যদি আমরা আসলেই সংস্কার আনতে চাই এবং সত্যিকার অর্থে আমাদের কষ্টের ফসল, আমাদের প্রবৃদ্ধির ফসল যদি একদম তৃণমূল পর্যায়ে শিকড়ে শিকড়ে যদি আমরা পৌঁছে দিতে চাই, তাহলে অবশ্যই জেলা ভিত্তিক বাজেট বরাদ্দ করা উচিত।